দিনের বেলা একটি অন্ধ মেয়ে তার নিজ বাড়িতেই ধর্ষণ হয়। এরপর ধর্ষণের বিচার নিতে মেয়েটি কোর্টে যায়, কিন্তু তার এই অন্ধত্ব ন্যায় বিচারের দিকে বাধা হয়ে দাঁড়ায়। একে তো ধর্ষণকারীকে কেউ দেখেনি, তার উপরে ধর্ষণকারী কোনো প্রমাণও রেখে যায়নি। এখন এই অন্ধ মেয়েটি কি ন্যায় বিচার পাবে, আর পেলেও বা কিভাবে? জানতে হলে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম নেরু মুভিটির কথা। তো আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। গল্পটির শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক কয়েকজন পুলিশ অফিসারকে ডেকে আনে একটা সন্ত্রাসীকে ধরার জন্য। পুলিশরা আসার পরে জানতে পারে মায়া নামের একজন অন্ধ মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মেয়েটি তখন বলে, সেদিন আমি বাড়িতে একাই ছিলাম, কিন্তু যেহেতু আমি চোখে দেখতে পাই না, তাই ধর্ষণকারীকে আমি চিনতে পারিনি। এরপর মায়ার পরিবারের সবাই থানা থেকে বাসায় ফিরে আসে। রাতে বাড়ি ফেরার পর মেয়েটি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মায়ার বাবা আবারও পুলিশ অফিসারদের ডেকে আনে বাড়িতে। তখন তাকে মাটির তৈরি একটি ভাস্কর্য দেখায়। মায়া অন্ধ হলেও সে একজন ভালো মানের আর্টিস্ট ছিল। তখন তার বাবা পুলিশ অফিসারদেরকে বলে, মায়াকে যে ধর্ষণ করেছে এই সেই ধর্ষণকারী। তখন পুলিশ অফিসারটা বলে, মায়া তো চোখে দেখতে পায় না, তাহলে সে কিভাবে ধর্ষণকারীকে দেখেছে? তখনই মায়া পুলিশ অফিসারদের বলে ওঠে, যখন তাকে সেই লোকটি ধর্ষণ করেছিল সে তখনই তার মুখটি স্পর্শ করে দেখেছিল। মায়ের বাবা পুলিশদের জানায় তাদের একটা ছেলের উপর সন্দেহ রয়েছে। এই ঘটনা ঘটার একদিন আগে ওই মূর্তির মতো দেখতে একজন লোক তাদের বাড়িতে এসেছিল ঠিকানা চাইতে। সেই ছেলেটি মূলত মায়াদের প্রতিবেশীদের বাড়িতে এসেছিল। পুলিশ তখন তাদের প্রতিবেশী বিনোদ নামের একটা ছেলেকে জিজ্ঞাসাবাদ করে এই সম্পর্কে। পুলিশ বিনোদকে বলে, ছেলেটি তোমার কে হয়? বিনোদ তখন বলে, সে আমার খুব ভালো বন্ধু, আর ওর নাম হলো মাইকেল। মাইকেল বিনোদের সাথেই পড়াশোনা করত। মাইকেল তার বিয়েতে বিনোদকে নিমন্ত্রণ জানাতে এসেছিল। পুলিশ বিনোদের থেকে খবর নিয়ে মাইকেলকে এয়ারপোর্টে আটক করে। থানায় অনেকগুলো মানুষের মধ্যে মাইকেলকেও দাঁড় করানো হয় এবং মায়াকে বলা হয় মাইকেলকে খুঁজে বের করো। মায়া সেখানে থাকা সবার চেহারা স্পর্শ করতে থাকে এবং এক পর্যায়ে মাইকেলের চেহারা স্পর্শ করে তাকে চিনে ফেলে। পুলিশও মাইকেলকে শনাক্ত করে ফেলে। সাথে সাথে এই ঘটনাটি পুরো দেশে ছড়িয়ে পড়ে। আসলে মাইকেল ছিল একজন বড় বিজনেসম্যানের ছেলে। মাইকেলের বাবা তার ছেলেকে বাঁচানোর জন্য রাজশেখর নামের একজন স্বনামধন্য উকিলকে খবর দেন। রাজশেখরের মেয়েও ছিল একজন আইনজীবী। সে তার মেয়েকে নিয়ে মাইকেলের বাবার সাথে দেখা করতে আসে। রাজশেখর মাইকেলের বাবাকে জানায় মায়ার বাবার আরও একজন স্ত্রী রয়েছে এবং তার আরও 2টি ছেলে রয়েছে। প্রথমে আমরা তাদেরকে টাকার লোভ দেখিয়ে মামলা সরিয়ে নিতে বলতে পারি। আর ঠিক তখনই মায়ের 2 সৎ ভাইকে ডেকে আনা হয়। তখন রাজশেখর মায়ের ভাইদেরকে বলে, তোমাদেরকে বেশ কিছু টাকা দিয়ে দেওয়া হবে, তোমরা তোমার বাবাকে বলো মামলাটি উঠিয়ে নিতে। এরপরই আমরা দেখতে পাই মায়ের ভাইরা তার বাবাকে বোঝাতে এসেছে। তারা তার বাবাকে বলে, পুলিশের ঝামেলায় পড়লে আমাদের অনেক মান সম্মান হানি হবে। তারা এই ভয় দেখিয়ে তাদের বাবাকে ছলে বলে কৌশলে বোঝাতে চায়। তারা আরও বলে, মাইকেলের বাবা একজন বড় মাপের ব্যবসায়ী, সে যে কোনো মূল্যে মাইকেলকে জেল থেকে ছাড়িয়ে আনবে। তাদের সাথে কোনো মতে আমাদের টিকে থাকা সম্ভব হবে না, তাই এখনই আমাদের মোক্ষম সুযোগ। যত বেশি হোক তাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের উচিত মামলাটি সরিয়ে নেওয়া। ছেলেদের মুখ থেকে এমন কথা বলে মায়ের বাবা তাদেরকে তাড়িয়ে দেয় সেখান থেকে। পরের দিন সকালে সকলকে হাজির করা হয় আদালতে। আদালতে মাইকেলের উকিল রাজশেখর বলতে শুরু করে, এই ঘটনাটিতে একটি অন্ধ মেয়েকে ধর্ষণ করা হয়। আসামি কোনো প্রমাণ না রেখেই সেখান থেকে পালিয়ে যায়। আসলে যে মেয়ে তার চোখেই দেখতে পায় না, সে কিভাবে একজন মানুষের মূর্তি বানায়? আর পুলিশও সেটাকে সত্য মনে করে মাইকেলকে ধরে হাজতে ভরে দেয়। এখানে রাজশেখর আরও বলে, মায়ার শরীরে ধর্ষণকারীর কোনো চিহ্নই পাওয়া যায়নি, তাই এটি একটি বানোয়াট এবং ভুয়া মামলা। আর তখনই মায়ার পক্ষ থেকে একজন সরকারি উকিল তার মতামত দিতে থাকে, কিন্তু সে কিছুতেই রাজশেখরের সাথে যুক্তিতর্কে পেরে উঠছিল না। উপযুক্ত কোনো প্রমাণ দিতে না পারায় মাইকেল জামিনে বাহিরে চলে আসে। জামিনে ছাড়া পাওয়ার পর মাইকেলের উকিল শেখর তাকে জিজ্ঞেস করে, তুমি সেদিন যে সমস্ত ঘটনা ঘটিয়েছ আমার কাছে সবকিছু সত্য করে বলো, তা না হলে কোনোভাবেই তোমাকে বাঁচানো সম্ভব হবে না। তখনই মাইকেল শেখরকে সমস্ত ঘটনা খুলে বলে। পরের দিন সকালে মায়ার মামলার তদন্তকারী পুলিশ অফিসার মায়ার বাবাকে জানায়, অত্যন্ত হাই প্রোফাইল লোকের সাথে মামলায় জড়ানোর কারণে হয়তোবা তাদেরকে মামলা থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এজন্য পুলিশ অফিসার ওনাকে বলে যে আপনার অনেক ভালো একজন উকিল দরকার, আর সেই কারণে তাদেরকে আদালতে আবেদন করতে হবে। এবং সে তাকে আরও বলে তাকে না জানিয়ে কোনো কাজই যেন তারা নিজেরা না করে। মামলাটি বানচাল করার জন্য কিছু মানুষ মায়াদের বাড়িতে আসে, কিন্তু মায়ার বাবা কিছুতেই পাত্তা দেন না ওদেরকে। তখনই তদন্তকারী সেই পুলিশ অফিসার বিজয় মোহন নামের একজন সাসপেন্ডেড লয়ারের সাথে দেখা করতে যায় আর তার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। তখন পুলিশ ইন্সপেক্টর আরও বলে যে আপনাকে আমরা মায়া মামলার আইনজীবী হিসেবে দেখতে চাই।
তখন সেই আইনজীবী তাদেরকে জানায়, আমি দীর্ঘদিন হলেই এই পেশা থেকে অব্যাহতি নিয়েছি, তাই হয়তোবা আমি ধারণা করছি আমার দ্বারা এই মামলা লড়া ঠিক হবে না। বারবার অনুরোধ করার পরও বিজয় কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপরে সকলের রিকোয়েস্টে সে মায়ার বাড়িতে দেখা করতে যায় মায়ের সাথে। বিজয় তখন মায়ের সাথে কথা বলতে থাকে। তখন সে মায়াকে বলে, আমি দীর্ঘদিন ধরে এই পেশা থেকে অব্যাহতি নিয়েছিলাম, এমনকি আমি আমার আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছি, তাই আমার দ্বারা সম্ভব হবে না তোমার এই মামলাটা লড়া। এরপর মায়া বলতে থাকে, আমি খুব অল্প বয়সে আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, এরপর আমার দৃষ্টিশক্তিটাও চলে যায়। আমার এই অবস্থার জন্য প্রতিনিয়ত মানুষের কাছে আমার কথা শুনতে হয়। আমি আমার মানুষের শক্তিও হারিয়ে ফেলেছি, কিন্তু আমাকে যারা খারাপ বলে তাদেরকে আমি ভয় পাই না। আর আমি ভালো করেই বুঝতে পেরেছি আপনি আমার হয়ে মামলাটা লড়তে চাচ্ছেন না, আর আপনি আমাকে কোনো মতে কষ্টও দিতে চাচ্ছেন না। আমি আপনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি আপনি একজন ভালো মনের মানুষ, তাই আপনি মুখের ওপর সরাসরি না করে দিয়ে আমার মনে কষ্ট দিতে চান না। এরপর দেখা যায় বিজয় সেখান থেকে বেরিয়ে আসে এবং সে তখনই তাদেরকে বলে, আমি কোনোভাবেই এই মেয়েটিকে হেরে যেতে দিতে পারি না। এরপর বিজয় মায়া মামলা তদন্ত করা শুরু করে, সেই সাথে প্রমাণও খুঁজতে থাকে যেন মায়া মামলায় মাইকেলকে যথাযথ শাস্তি দেওয়া যায়। এরপর বিজয় মায়ার মা বাবা ভাই প্রতিবেশী সবার সাথে কথা বলে। বিজয় যখন আদালতে পৌঁছায় তখন তার সাথে মাইকেলের উকিল শেখর এবং তার মেয়ে পূর্ণিমার সাথে দেখা হয়ে যায়, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে না। আসলে এর পিছনে একটা মুখ্য কারণ রয়েছে। কিছু বছর আগে একজন আরেকজনের সহকারী হিসেবে কাজ করতেন, তখন পূর্ণিমা ছিল একজন জুনিয়র ট্রেনার। পরবর্তীতে একসময় দেখা যায় বিজয় এবং পূর্ণিমা একে অপরকে পছন্দ করতে শুরু করে, কিন্তু পূর্ণিমার বাবা অর্থাৎ রাজশেখর এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেয় না। তাই রাজশেখর মিথ্যা মামলায় বিজয়কে কিছু বছর আইনি পেশা থেকে সরিয়ে দেয়, আর তারপর থেকে বিজয় আর আইনি পেশায় নিয়মিত ছিলেন না। যাই হোক, ঘটনাটা আবার আদালতে ফিরে আসে। এরপর দেখা যায় দুই পক্ষ শখের লোকই উপস্থিত হয়ে গেছে। আদালতে প্রথমে মায়ার বাড়ির কাজের লোককে ডেকে আনা হয়। বিজয় তখন তাকে প্রশ্ন করে, সেদিন কি হয়েছিল, আপনি কি কিছু জানেন? তখন সেই মহিলা বলতে শুরু করে, সেদিন সকালে মায়ার বাবা মা একটি বিয়ের অনুষ্ঠানে চলে যাচ্ছিল। তখন আমি আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য ব্যাংকে চলে যাই। ব্যাংক থেকে ফেরার পর আমি মায়াকে দেখি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তারপর আমি মায়ার বাবা মাকে ফোন করি, কিন্তু আমি কাউকে ফোনে না পেয়ে তাদের প্রতিবেশীদেরকে সবকিছু খুলে বলি। তারপর তাদের প্রতিবেশী পুলিশ অফিসারকে ডেকে আনে। ততক্ষণে মায়ের বাবা মাও বিয়ের অনুষ্ঠান থেকে চলে আসছিল। তারপর জাজ শেখরকে পারমিশন দেয় ওই মহিলাকে প্রশ্ন করার জন্য। শেখর তখন কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। শেখর বলে তাদের বাড়িতে মোট কতটি চাবি রয়েছে। কাজের মহিলা তখন শেখরকে বলে বাড়িতে মোট 2টি চাবি রয়েছে, একটি আমার কাছে থাকে এবং অন্যটি মায়ের বাবা নিজের কাছেই। তখন শেখর বলে, তুমি যে তাহলে বাইরে ছিলে এই কথাটা মায়ের বাবা ভালো করেই জানতো, আর সে যদি তখন লুকিয়ে লুকিয়ে বাড়িতে গিয়ে ফিরে আসে তখন সে কথাটা আর কেউ জানবে না। আর তুমি যদি ঘরের দরজা বন্ধ করে বাইরে বের হয়ে থাকো তারপরও বাড়ির ছাদ দিয়ে ঘরের ভেতর প্রবেশ করা সম্ভব, কিন্তু কেউ শুধু শুধু কেনই বা বাড়ির ছাদের দরজা খোলা রাখবে। এরপর শেখর আরও বলে, তুমি যে পুলিশকে ডেকেছিলে এজন্য কি মায়ের বাবা কি তোমাকে বকেছিল? তখন কাজের মহিলা বলে, হ্যাঁ আমাকে বকেছিল, কিন্তু এটা মায়ের সম্মানের দিকে চিন্তা করে। এরপরে আবারও দেখা যায় বিজয়মোহন মাজার মাকে প্রশ্ন করতে শুরু করে এবং বলে যে আপনি কি কখনো মাইকেলকে দেখেছেন? মাইকেল যেদিন তার বন্ধুর ঠিকানা প্রথম চাইতে এসেছিল সেদিনই সে মাইকেলকে দেখেছিল, আর হয়তোবা সে সেই দিন তাদের বিয়েতে যাওয়া এবং পরের দিন মায়া একা বাসায় থাকবে এই কথাটা জেনে গিয়েছিল। এরপর বিপক্ষ দলের উকিল মায়ার মাকে প্রশ্ন করতে শুরু করে। রাজশেখর তখন মায়ার মাকে বলে, আপনি মায়ার সৎ বাবার সম্পত্তি দেখে বিয়ে করেছিলেন, আর আপনি আগে থেকেই জানতেন যে মাইকেল ধনী পরিবারের সন্তান, আর আপনি তাদেরকে টাকার লোভ দেখে নিজের মেয়েকে দিয়ে এই জঘন্য কাজটি করিয়েছেন। এরপর শেখর মায়ার সৎ বাবাকে ডেকে আনে। তারপর বলে, আপনি মায়ার জন্মদাতা পিতা নন, কিন্তু সেদিন আপনি আপনার কাজের মেয়েকে ব্যাংকে পাঠিয়েছেন আর আপনার স্ত্রীকে বিয়ের অনুষ্ঠানে দিয়ে আপনি পুনরায় বাড়িতে চলে আসেন আর নিজের মেয়ের ওপর নির্যাতন করে ফেলেন। তখন মায়ার বাবাই মিথ্যা অপবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে। এরপরে আমরা দেখতে পাই সেদিনকার মতো আদালত মুলতবি ঘোষণা করা হয়। এর পরের দৃশ্যে দেখা যায় বিজয় মায়াকে আদালতে কিভাবে নিজের বক্তব্যকে পেশ করতে হবে সেই বিষয়টি বোঝাই দিচ্ছিল। তোমরা যতদিন ন্যায় বিচার না পাবে আসামি পক্ষের লোকেরা ততদিন তোমার বাবাকে বিভিন্নভাবে আসামি করার চেষ্টা করবে, তাই তোমাকে বুঝে শুনে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। পরদিন মায়া আদালতে উপস্থিত হয়। সেদিন তার সাথে কি ঘটেছিল এটা জানতে চায় বিজয়। মায়া বলে, সেদিন সবাই বাসা থেকে চলে যাওয়ার পরে আমি গোসল শেষ করে বাইরে বের হয়ে আসি। তখন মাইকেলের দ্বারা আমাকে ধর্ষণের শিকার হতে হয়।
এরপর বিচারক বিপক্ষ দলের উকিল শেখরকে প্রশ্ন করতে বলে। এরপর শেখর মায়াকে প্রশ্ন করে, তুমি কিভাবে বুঝতে পারলে যে তোমাকে মাইকেলই ধর্ষণ করেছে? মায়া এর উত্তরে বলে, আমি যাতে তাকে চিনতে পারি এজন্য তার চেহারা স্পর্শ করে রেখেছিলাম, কিন্তু আমি তাকে তেমন একটা বাধা দেইনি। তখন যদি আমি তাকে বাধা দিতাম হয়তো সে আমাকে মেরেই ফেলতো। এরপর মাইকেলের বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পরবর্তীতে বিজয় যখন মাইকেলের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন সে নানাভাবে বন্ধুকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে শুরু করে দেয়। মায়ার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যখন মাইকেল এটা দেখতে পায় তখন মায়ার বাসায় চলে আসে বদলা নিতে। মাইকেল মায়া ও তার পরিবারের সবাইকে হুমকি দেয় এবং বলে মামলাটি তুলে নিতে, আর তারা যদি এই মামলা তুলে না নেয় তাহলে তাদের সবাইকেই মেরে ফেলবে। এরপর মাইকেল সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে শেখর কিছু কাজের জন্য দিল্লিতে চলে যায়। এজন্য রাজশেখরের মেয়ে পূর্ণিমা মাইকেলের হয়ে লড়তে থাকে। এরপর দেখা যায় আদালতে বিজয়মোহন তদন্তকারী পুলিশ অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তিনি জিজ্ঞাসা করে, আপনারা কিভাবে মাইকেলকে চিনেছিলেন? তখন পুলিশ অফিসাররা কোর্টে বলে, আমরা মায়ার তৈরি সেই মূর্তি দিয়ে মাইকেলকে চিনেছিলাম, আর মূর্তি যদি ভেঙেও যেতে পারে সেজন্য আমরা কয়েকটি ছবিও তুলে রেখেছিলাম। তখন পূর্ণিমা জিজ্ঞাসা করে, তাহলে এই ছবিগুলো কোথায়? তখন পুলিশ ইন্সপেক্টর বলে, আমাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর ঠিক তখনই ছবিগুলোকেও নষ্ট করে দেওয়া হয়েছে। এটা শুনে পূর্ণিমা বলে, আপনি ছবিগুলো নিজেই সরিয়ে দিয়েছেন, কারণ ছবির সাথে আপনি মাইকেলের মিল খুঁজে পাননি, আর আপনি এটাও খুব করে চাইতেন যে মাইকেল যেন জেলের বাইরে না আসতে পারে, এজন্যই আপনি এই ছবি চালাকি করে সরিয়ে দিয়েছেন। এরপর বিচারক মাইকেলকে এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। মাইকেল বলে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আমি সেদিন সকালে বিনোদের বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি আমার বন্ধুর রিসোর্টে গিয়েছিলাম। এরপর আমি যখন দেশের বাইরে যেতে চেয়েছিলাম এরপরেই আমাকে এয়ারপোর্ট থেকে ধরে আনা হয়। এরপর দেখা যায় বিচারক এই মামলার বাকি কাজের জন্য পরবর্তী তারিখ ঘোষণা করে। এরপর বিজয়মোহন মাইকেলের বলা কথা অনুযায়ী তার নিজের কলিগকে মাইকেল সেদিন কোথায় কোথায় গিয়েছিল তার খোঁজ নিতে বলে। তখন তারা খুঁজতে গিয়ে একটা রেস্টুরেন্টে সিসিটিভি ফুটেজ পায়। ভিডিওতে দেখা যায় সত্যি মাইকেল এবং তার বন্ধু সেই রেস্টুরেন্টে গিয়েছিল। এরপর বিজয়মোহন পুলিশকে সেই ভিডিওটি দেখায়। তখন বিজয় আবারও আগের ভিডিওটি পুনরায় দেখার জন্য বিচারকের কাছে আবেদন করে। আগের দিনের ভিডিওটি যখন আবার প্লে করা হয়, যেখানে দেখা যায় কিছু অংশ এডিট করা হয়েছে। এরপর আরও দেখা যায় শেখর এই কেসে জেতার জন্য সে রেস্টুরেন্টের কর্মীকে ভয় দেখে ভুল ভিডিও তৈরি করিয়েছিল। তখন বিচারক রাজশেখরের এই বেআইনি কাজের জন্য তাকে আইনের আয়তায় আনার নির্দেশ দেয়। এরপর তার বিরুদ্ধে পুলিশকে মামলা করতে বলে। পরবর্তীতে দেখা যায় পূর্ণিমা তার বাবার পরিবর্তে মামলাটি লড়তে শুরু করে। বিজয় মাইকেলের ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে সেদিনকার সে মাইকেলের গাড়ি চালিয়েছিল কিনা, কিন্তু ড্রাইভার তখন তাকে মিথ্যা কথা বলে যে সেদিন সে গাড়িটি চালাচ্ছিল না। ঠিক তখনই বিজয়মোহনের কলিগ চলে আসে প্রমাণ নিয়ে। তখন দেখা যায় অন্য একটি গাড়ির ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে যে ওই দিনকার গাড়িও মাইকেলের ড্রাইভারই চালিয়েছিল। এরপর আরও জানা যায় যে মাইকেল আরও অনেক মেয়েকে ধর্ষণ করেছে, আর তখন তার বয়স ছিল মাত্র 15 বছর, কিন্তু কিশোর হওয়ার জন্য তাকে কোনো আইনি ঝামেলায় পড়তে হয়নি। ঘটনাগুলো শুনে আদালতে সবাই অবাক হয়ে যায়, এমনকি এই কথাটা শুনে শেখর নিজেও অবাক হয়ে যায়। আসলে মাইকেল তাই এর ঘৃণিত সত্য কথাগুলো কাউকেই জানায়নি, এমনকি তার লয়ার শেখরকেও জানায়নি। এরপর রায়ের শেষ দিন চলে আসে। মাইকেল যখন তার বন্ধুর বাড়ির ঠিকানা চাইতে যায় তখন সে মায়াকে প্রথম দেখে এবং সে বাড়িতে একা থাকবে এই কথাটিও সে শুনে ফেলে। সে লুকিয়ে লুকিয়ে তার বন্ধুর বাড়ি থেকে মায়ের বাড়ির দিকে নজর রাখতে শুরু করে। এরপর সে সুযোগ বোধে তার ড্রাইভারকে ডেকে এনে তার ব্যক্তিগত গাড়িটি অদল বদল করে নেয় আর তাকে রিসর্টের দিকে এগিয়ে যেতে বলে। এরপর মায়া যখন একা ছিল তখন মাইকেল বাড়ির ছাদে উঠে মায়ার রুমে প্রবেশ করে। তারপর সে মায়াকে ধর্ষণ করে। তখন মায়া তাকে মৃত্যুর ভয়ে বাধা না দিয়ে তাকে স্পর্শ করতে থাকে, যাতে সে পরবর্তীতে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু তখন পূর্ণিমা বলে, এটাকে আমরা একমাত্র প্রমাণ হিসেবে নিতে পারি না। যেহেতু মায়া মাইকেলকে ছুঁয়ে তার মূর্তি তৈরি করতে পেরেছে, তাহলে সে অন্য কারো একটি মূর্তিও বানিয়ে দেখাতে পারবে। এরপর মায়া এই কথায়ও রাজি হয়ে যায়, আর তখন তাকে বলা হয় 5 মিনিট কাউকে ছুঁয়ে দেখার জন্য। এরপর এই কাজের জন্য পূর্ণিমা তার বাবা রাজশেখরকে পাঠায়, যাতে করে সে তার চেহারা স্পর্শ করে মূর্তিটি বানাতে পারে। রাজশেখরও তখন তাকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। 5 মিনিট পর যখন রাজশেখর চলে যায় তারপর মায়া তখন মূর্তিটি বানাতে শুরু করে। সকল মিডিয়া এবং পুরো দেশ তার জন্য অপেক্ষা করছিল। এরকম করে প্রায় 6 ঘন্টা কেটে যায়। আদালতে বিচারকদের সামনে সেই মূর্তিটি আনা হয়। বিচারক সহ আদালত এবং পুরো সোশ্যাল মিডিয়া তার এই মূর্তিটি দেখে অবাক হয়ে যায়, কারণ মূর্তিটি ছিল একেবারে শেখরের মতো দেখতে।
সবশেষে বিচারক বুঝতে পারে যে মায়া আসলে সত্যি কথাই বলছিল। এরপর মাইকেলকে আসামি হিসেবে সাব্যস্ত করা হয়। বিচারক মাইকেলকে আজীবন কারাবাস এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ড করে। এরপর মায়া তার পরিবার সহ বিজয়মোহনকে অনেক ধন্যবাদ জানায়। তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। আর সেই সাথে এতদিন মায়ার সম্মানহানির জন্য তার অস্তিত্বকে লুকিয়ে বেড়াতে হয়েছিল, আজ সে তার সম্মান নিয়ে সকলের সামনে বেরিয়ে পড়ে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।